হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার ই-একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নাটক আগুন, যার নাট্যকার হচ্ছে বিজন ভট্টাচার্য। তো আমাদের এটা আজকে 6ষ্ঠ নম্বর ক্লাস। আগের ক্লাসে আমরা পঞ্চম দৃশ্য অবধি পড়েছিলাম, মানে পঞ্চম দৃশ্যে কিছুটা পড়েছি। ওখানে আমরা প্রথম দৃশ্যে যেমন তোমাদেরকে আমি বলছি, আগেও বলেছি যে ভোরের বর্ণনা আছে। সেকেন্ড দৃশ্যে আমরা দেখছি নেত্রের যে মা, তার সংলাপ আছে। তৃতীয় দৃশ্যতে দেখছি সতীশের যে সতীশ এবং সতীশের যে বন্ধু, তার মধ্যে যে কথোপকথন, সেই কিন্তু সেটা কিন্তু বর্ণিত হয়েছে। তো চতুর্থ যে দৃশ্য, সেই দৃশ্যে কিন্তু হরেকৃষ্ণ বাবু এবং তার যে স্ত্রী মনোরমা, তার মধ্যে কিন্তু কথোপকথন চলছে। তারা কিন্তু রীতিমতো ওই তাদের আমরা দেখেছি হরেকৃষ্ণ বাবু কিন্তু একটা অফিসের কালিগ, মানে অফিসের স্টাফ, কিন্তু তার সত্ত্বেও, তিনি বাবু হওয়ার সত্ত্বেও কিন্তু তাদের অফিসের মধ্যেও একটা করাপশন চলছে। মানে তাদের চালের যে দেওয়ার প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কোনোভাবেই তাদের যে ম্যানেজার আছে এবং সাহেবরা আছে কোনোভাবে সেটা মেনে নেয়নি, এবং তারা কি করছে, সস্তায় সেই চালটা কিনে কিন্তু বেশি দামে বাজারে বিক্রি করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, ওদের কিন্তু অধিকতর মুনাফা ঢুকছে। এদিকে হরেকৃষ্ণ বাবুদের মতো যারা অফিসে কর্মী, যারা অফিস কর্মী যারা, তারা কিন্তু কোনোভাবেই সেই সুযোগ সুবিধা কিচ্ছু পাচ্ছে না। কিন্তু লোকে জানছে যে অফিসের যারা কর্মী, তারা কিন্তু রীতিমতো চাল ডাল সব পাচ্ছে, কিন্তু তাদের কিন্তু এই দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পড়তে হচ্ছে। তো এরপর আমরা পঞ্চম দৃশ্যে উপস্থিত হয়েছি। যে পঞ্চম দৃশ্যে দেখছি যে সবাই একটা চালের লাইনে এসে একটা শোরগোল পাকিয়েছে, এবং চালের লাইনে কিন্তু সবার মধ্যে মানে এতটাই ভিড় হয়ে গেছে যে দূরে যেন মিলিয়ে যাচ্ছে লাইনটা। তো সেখানে কিন্তু হরেকৃষ্ণ বাবুর একটা সংলাপ ভেসে আসে যে এত উড়িষ্যা থেকে যে এত মন, লক্ষ লক্ষ মন চাল এলো, সেই চাল গেল কোথায়, সেই প্রশ্ন কিন্তু করতেই প্রথম পুরুষের এখানে আগমন হচ্ছে। এবং প্রথম পুরুষ কিন্তু তাকে বলছে যে তো সামনে যে লোকটা আছে তাকে জিজ্ঞেস করুন। সেই প্রসঙ্গ কিন্তু সে বলেছে, এবং তারপরে কিন্তু উড়িয়া লোকটার সেখানে সংলাপ আমরা দেখতে পাচ্ছি। এর পরের যে অংশটুকুনি, সেই অংশটুকুনি কিন্তু থেকে আমরা আজকের ক্লাসে পড়বো। তো আমাদের আজকের যে ক্লাস, সেটা চলো শুরু করা যাক। তো দেখো, এরপরে কিন্তু প্রথম পুরুষ যে, সে কিন্তু বলছে, কথা বুঝিস না এখনো? অর্থাৎ তুই কি এখনো পর্যন্ত কথা বুঝতে পারছিস না? আরে তোর দেশের থেকে যে চাল আসার কথা ছিল, তার কি হলো? বুড়ো বাবু তাই জিজ্ঞেস করছেন। অর্থাৎ উড়িয়া যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তাকে কিন্তু সেই প্রশ্নটা করছে, এবং উড়িয়া বলছে যে কি সেই কথা কিন্তু সে প্রত্যুত্তরে বলেছে। মানে আগের ক্লাসে আমরা এতদূর অব্দি পড়েছিলাম, তারপরে কিন্তু প্রথম পুরুষ সে বলছে, আরে তুই কি কথা বুঝতে পারছিস না? এই ভদ্রলোক, এই বুড়ো বাবু জিজ্ঞেস করছে যে তোদের দেশ থেকে যে চালগুলো এসছে, সেই চালগুলোর কথা ছিল। সেই বড়বাবু জিজ্ঞেস করছে, সেই চালগুলো কোথায় গেল? সেই এত এত লক্ষ লক্ষ মন চাল, সেইগুলো কোথায় গেল? সেই কথা কিন্তু এই বড় বাবু কিন্তু জিজ্ঞেস করছে। তারপরে বলছে, চাল এসেছে না স্রেফ তাল মারলি? মানে সত্যি সত্যি কি চাল এসেছে, না এটা ফলস দিলি? মানে প্রসঙ্গতে উল্লেখ করেছে যে তোর যে চাল, সেই তোদের দেশের যে চাল, অর্থাৎ উড়িষ্যার যে চাল, মানে আমরা জানি উড়িষ্যাতে সব থেকে বেশি চাল যদি উৎপন্ন হয়, ধান যদি উৎপন্ন হয়, তাহলে কিন্তু সেটা উড়িষ্যাতে। এবং তোদের দেশের যে চাল, সেই দেশের চাল যে এত শুনছি যে এই আসছে উড়িষ্যা থেকে, এত চাল আসছে, অত চাল আসছে, সেটা কি সত্যিই আসছে, না শুধু তাল মারলি, অর্থাৎ মিথ্যে কথা বা হাওয়ায় একটা কথা ছুড়ে দিয়েছিস, সেই রকম হয়েছে? তো তারপর হরেকৃষ্ণ বাবু বলছে, না, তাও তার খবর কোত্থেকে রাখবে বলুন? সে মানে তার উদ্দেশ্যে বলছে যে তার খবর কি করে রাখবে, মানে ও কি করে রাখবে যে ওর চাল, দেশ থেকে কতগুলো চাল এসছে, কি হচ্ছে সেই চালের কি, এই সমস্ত বৃত্তান্ত সে কিভাবে এই চালের খোঁজ খবর রাখবে, সেটা বলুন তো। তখন ওড়িয়া বলছে, সে মো বলিতে পারিব না, অর্থাৎ সেটা আমি বলতে পারবো না যে কিভাবে কি লাগবে না লাগবে, মানে অর্থাৎ কি প্রয়োজন আছে না আছে, মানে সেটা আমি কোনোভাবেই বলতে পারবো না যে কতটা চাল এসছে, কতটা কিভাবে চারিদিকে বন্টন হয়েছে, সেই জিনিসপত্র কোথায় হিসাব নিকেশ, সেগুলো কিন্তু কিচ্ছু আমার জানা নেই। তখন প্রথম পুরুষ বলছে, বলিতে পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। যখন বলতেই পারি না, তাহলে থাক, এই রোদের মধ্যে তুই দাঁড়িয়ে থাক। বেশ তো থাকতিস বাবা, দেশ ঘুরে,
কেন খামোখা মরতে এলি? অর্থাৎ বেশ তো তোরা ওখানে থাকছিস, ওখানে তো ভালোই ছিলিস উড়িষ্যাতে, খামোখা আমাদের দেশে কেন এসতে গেলি? এই মরা দেশে, যেখানে চালের জন্য মানুষ হাহাকার লাগিয়ে দিয়েছে, যেখানে একটু চাল পাওয়ার জন্য মানুষ কাতরাচ্ছে, সেই স্থানে কেন এলি? দেশ ঘুরে তো বেশ বেশ এখানে ওখানে সেখানে থাকলি, তো ফালতু ফালতু আমাদের দেশে কেন শেষমেশে এলি? তখন উড়িয়া ভদ্রলোক হেসে বলছে, চাউর তো পোয়া যাচ্ছে না বাবু, অর্থাৎ সেটা তো মানে চাও কি করে বুঝতে পারবো বলো, সেই জিনিসটা তো বোঝা যাচ্ছে না। হরকৃষ্ণ বাবু বলছে, সে কথাই তো বলছি। উড়িয়া যখন হেসে বলছে যে এই যে চালগুলো কোথায় গেল সেটা তো বোঝা যাচ্ছে না, তার এত পোয়া চাল সেগুলো কোথায় যাচ্ছে সেটা যখন বুঝতে পারছে না, তখন হরকৃষ্ণ বাবু বলছে যে সেই কথাই তো আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, যে এত চাল গেল কোথায়, যত এতগুলো চাল যে এসেছে মানে বন্টনের জন্য কিন্তু এসেছে, মানে দূর দূরান্ত থেকে জানা গেছে যে এত চাল কিন্তু যেখানে ক্রাইসিস চলছে সেখানে কিন্তু এই চালগুলো সব বন্টন হবে, কিন্তু এই যে এত এত চাল, সেই চালগুলো গেল কোথায়, সেগুলো কাদের মধ্যে ছড়িয়ে গেল, সেগুলো কারা দিল, এই সমস্ত গোলযোগ কিন্তু তাদের মধ্যে, মানে এই কথোপকথন, এই সংলাপ কিন্তু আলাপ কিন্তু তাদের মধ্যে হয়ে যাচ্ছে ক্রমশ। তারপর বলছে, সহসা দোকানের দরজা খোলে, মানে হঠাৎ করে কিন্তু দোকানের যে দরজা সেটা হট করে খুলে গেল। মোটা নাদুস তেল কুচকুচে দোকানি, অর্থাৎ দোকানের যে বসে আছে, দোকানের যে মালিক, তার বর্ণনা কিন্তু এখানে দেওয়া হচ্ছে না, কিরকম দেখতে সে। নাদুস অর্থাৎ মোটা সোটা এবং তেল কুচকুচে, অর্থাৎ কালো কুচকুচে, তেল কুচকুচে, একদম কালো কুচকুচে কিন্তু দেখতে। ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা স্বপ্রকাশ, অর্থাৎ ফতুয়ার নিচে কি হচ্ছে, যে ওর যে ভুঁড়ি সেটার কিন্তু স্বপ্রকাশ, তার যে ভুঁড়ি সেটা কিন্তু দেখা যাচ্ছে। ফতুয়ার নিচ দিয়ে কিন্তু মানে ফতুয়াটা এতটাই ছোট পড়েছে, তার কিন্তু নিচ দিয়ে সেই ভুঁড়িটা কিন্তু দেখা যাচ্ছে। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে, অর্থাৎ দোকানটা কেবল খুলেছে, তো দোকানের সাইটের জন্য কি করছে না, দোকানের সামনে গঙ্গা জলটা কিন্তু ছিটিয়ে দিচ্ছে। ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধুনুচি, অর্থাৎ ক্যাশ বাক্স যেটার উপর ক্যাশ টাকা আছে, সেই মানে ক্যাশ টাকা যে বাক্সর মধ্যে রাখে, সেই ক্যাশ বাক্সের মধ্যে কিন্তু ধুনুচি জ্বলছে, অর্থাৎ বুঝতেই পারছি আমরা, দোকান খুললে কি হয়, একটু ধূপ ধুনো দেখায়, পুজো করে, সেই পরিবেশ কিন্তু যেন বিরাজমান, অর্থাৎ সেই রকম গঙ্গা জল ছিটাতে সন্ধে জ্বালার সময় যে সমস্ত উপকরণ বা যে সমস্ত সংস্কারগুলো আমরা করি, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপরে কি করলো, দোকানের যেহেতু সাহিত্য গণেশ ঠাকুর, তাই সিদ্ধিদাতা গণেশকে একবার পেন নাম জানিয়ে দাঁড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়, অর্থাৎ কি করলো না, তো তার যে নিত্যদিনের কাজ যেটা, সিদ্ধিদাতা যে জানে গণেশ, যিনি সিদ্ধি দান করেন, সেই সিদ্ধিদাতা গণেশকে একবার প্রণাম করলো এবং দাঁড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে, দাঁড়িপাল্লাটাও যেহেতু তাদের ব্যবসা বাণিজ্যের একটা রোজগারের যন্ত্র, মানে সেই জন্য কিন্তু তাকে প্রণাম করলো, এবং তারপরে কিন্তু সে এবার তার দোকানের যে গদি, তারপর দোকানি তার গদিতে চেপে বসলো, সেই সমস্ত কাজকর্ম করে সে কিন্তু শেষমেশ তার যে গদি, সেই গদিতে কিন্তু বসলো। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন খুচরা নেয়, অর্থাৎ দরজার পাল্লায় একটা সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে যে খুচরো নেই, অর্থাৎ যা দিতে হবে নোট, কোনো খুচরো কিন্তু এখানে পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায়, অর্থাৎ সঙ্গে সঙ্গে লাইনে কিন্তু সেই খুচরো না থাকার, অর্থাৎ খুচরো নাই, এই যে এই বিজ্ঞাপনটা দেখা মাত্র কিন্তু সমস্ত লাইনের যে দাঁড়িয়ে ছিল জনতা, সেই জনতাদের মধ্যে কিন্তু আলাপচারিতা হতে থাকে যে হ্যাঁ খুচরো নেই, তাহলে আমরা এত টাকা নিয়ে এসেছি, এই টাকাটা নিয়ে এসে তাহলে কি করে খুচরো করবো, কিভাবে তাহলে টাকা নেবো। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে থেকে, অর্থাৎ এতটাই লাইন যে সিভিক গার্ডগুলো সেই লাইনটা মেনটেনের জন্য কিন্তু সিভিক গার্ড রাখা হয়েছে, এবং সিভিক গার্ডগুলো একবার এসে দেখে যাচ্ছে যে কিভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে। তারপরে বলছে দেখো, সিভিক গার্ড, এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছে, অর্থাৎ সিভিক গার্ডগুলো আমরা এখানেও দেখতে পাই, সিভিক পুলিশ যারা হয় তারা কিন্তু পুলিশের থেকেও আরো বেশি যেন মানে নিজেদের আবভাব নিয়ে থাকে, একটা যে তাদের মধ্যে একটা আলাদা রকমেরই একটা পুলিশি ভাব কাজ করে, মানে পুলিশ না হলেও কিন্তু তারা পুলিশি ভাব দেখায়,
কি বলছে যে এই সব টিকিট আছে তো, অর্থাৎ টিকিটগুলো সবার কাছে আছে তো, নাহলে কিন্তু কেউ চাল কিন্তু কেউ পাবে না। অর্থাৎ জোর গলায় বলছে যে টিকিট না থাকলে কিন্তু কেউ আজকে চাল পাবে না, টিকিটটাই থাকাটা হচ্ছে মাস্ট। হরে কৃষ্ণ বলছে কশের করে দেবে মশাই, অর্থাৎ সিভিক গার্ডগুলো বলছে যে তা চাল যে দেবে তা কশের করে চাল দেবে। সিভিক গার্ড বলছে যখন দেবে তখন দেখতেই পাবেন, খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো। অর্থাৎ সিভিক গার্ডটা অত্যন্ত মেজাজ বা অত্যন্ত কথা, সে কিন্তু বলছে যে যখন দেবে তখনই সেটা আপনি জানতেও পারবেন, দেখতেও পারবেন, যখন দেবে তখনই সেটা দেখতে পাবেন। খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো, অর্থাৎ খুচরো টাকা পয়সা আপনার কাছে আছে তো। প্রথম পুরুষ বলছে আমার কাছে কিন্তু সব টাকা আছে। সিভিক গার্ড বলছে ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া যাবে না, দেওয়া চলবে না। অর্থাৎ যা টাকা আছে আপনার কিন্তু, যে টাকাটা যদি দিয়ে দেন, ধরুন চাল কিনতে লাগবে হচ্ছে 250 টাকা, তা আপনার কাছে 300 টাকা আছে, আপনি যদি ভাবেন যে 50 টাকা খুচরো দেবে, সেই টাকাটা কিন্তু ফেরত দেবে না। তাই আপনাকে খুচরো করেই টাকা নিয়ে আসতে হবে, মানে যা টাকা লাগবে সেই টাকাটা কিন্তু নিয়ে আসতে হবে, কোনো চেঞ্জ কিছু হবে না। অর্থাৎ পরিবর্তন করে যে টাকা দেবে সেই রকম কিন্তু কোনো সিস্টেম এখানে নেই। তো প্রথম পুরুষ তখন বলছে যে চলবে না, আপনার কোন আইনে লেখা আছে, কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছেই যে খুচরো থাকবে, এমন কি কোনো কথা আছে? এমন কি কোনো কোথাও লেখা আছে? কোন আইনে লেখা আছে খুচরো দেবে না, খুচরো থাকলে খুচরো যে পাবে না, তার কোথায় সেই আইন আছে? সেই আইন আদালত তাহলে আমাকে বলুন যে কোথায় লেখা আছে সেই আইনটা, তাহলে আমি আপনাকে বলবো। তো বলছে যে সব কিছু চলবে না, আপনাদের যখন যা মনে হচ্ছে তখন তাই করছেন, আপনাদের মানে অন্যায় আবদারগুলো আমরা কোনোভাবেই আর মেনে নেবো না। তার জন্য বলছে যে কোথাও লেখা নেই, কোনো আইনে লেখা নেই যে সকলের কাছেই খুচরো থাকবে, এমনটা কিন্তু কোনো কথা ছিল না। সিভিক গার্ড বলছে না থাকে তো চলবে, নেবেন না চাল, অর্থাৎ আপনার কাছে যদি খুচরো নাই থাকে তাহলে চাল আর নেওয়ার দরকার নেই। তো বলছে, মানে সিভিক গার্ডটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে কিন্তু খুচরো টাকা মাস্ট থাকা চাই, যদি নাও থাকে তাহলে কিন্তু আপনাকে আর চাল দেওয়া হবে না। ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ বলছে যে এইসব আইন ফাইন অত কিছু বুঝতে পারছি না, যা আপনার আইন কানুন আছে সব আপনি আদালতে গিয়ে সে সমস্ত কথা বলবেন, এখানে নয়। অর্থাৎ এখানে তো আর আইনের জায়গা নয়, এটা আইন আদালতের জায়গা নয়, এখানে এসব আইনের কথা বলে কোনো লাভ হবে না। তাই বলছে এসব আইনের কথা আপনি আদালতে গিয়ে বলবেন, এইসব আইন এখানে খাটবে না। মূলত এখানে যা লেখা হয়েছে খুচরো কোনো বন্দোবস্ত নেই, আপনাকে মোদ্দা কথা কি না, আপনাকে ভাঙিয়ে দেওয়া কোনো টাকাই কিন্তু ভাঙিয়ে দেওয়া হবে না। হঠাৎ সিভিক গার্ড বো করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিচড়ে টেনে বার করলো। অর্থাৎ হঠাৎ করে কি করলো না, সিভিক গার্ড বো করে ছুটে গেল, অর্থাৎ ছুটতে গেল এবং একটা লোককে লাইন থেকে টেনে হিচড়ে বার করে দিল। টেনে হিচড়ে মানে হঠাৎ করে কিন্তু একটা লোককে টানতে মানে অত্যন্ত খারাপ ব্যবহার করে বার করে দিল। সিভিক গার্ড বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়ছো নবাবপুত্তর। অর্থাৎ কি হয়েছে না, আমরা যেটা ঠাকুর দেখতে যাওয়ার লাইনেও যে কাণ্ডটা ঘটে সেটা হচ্ছে, দেখা যায় যে অনেক দূর অবধি লাইন আছে, সেই দূর অবধি লাইন থেকে আমরা দাঁড়ালাম এবং মাঝখান থেকে কোনো এক ভদ্রমহিলা বা ভদ্রলোক এসে ঠিক আমাদেরই কিছুটা আগে এসে মাঝখানে ঢুকে পড়লো। তখন রাগটা কি হয় যে আমরা হয়তো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটা ঠাকুর দেখার জন্য, কিন্তু ব্যাপারটা কি হয়, কেউ অল্প সময়ের জন্য এসছে, তাকে 1/2 ঘন্টাও দাঁড়াতে হলো না, সে কিন্তু ঠাকুরের দর্শন করে নিল। এই জায়গাটা ভীষণ গায়ে লাগে, মানে এই জায়গাটা কিন্তু ন্যায়ের দিক থেকে পুরোপুরিভাবে অচল, ন্যায্য না। তার জন্য এই যে সিস্টেম আছে সেই সিস্টেমের বাইরে যদি যাওয়া যায় তাহলে কিন্তু সবাই শোরগোল করে। ঠিক এখানেও তাই হয়েছে, বাইরে থেকে একজন এসেছে, যখন এই ফাঁক ফুক দেখতে পাচ্ছে তখন তার মধ্যেখানে একজন কিন্তু ঢুকে পড়েছে। তাই বলছে বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়েছো নবাবপুত্তর, অর্থাৎ নবাবপুত্তর নবাবের ছেলে। নবাবপুত্তর মানে হচ্ছে নবাবের ছেলে, তুমি বাইরে থেকে এসে ভেতরে হট করে ঢুকে পড়লে হবে? এতজন মানুষ যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সেই চাল নেবে বলে কখন থেকে লাইন দিয়েছে ভোর সকাল থেকে, আর তুমি কিনা বাইরে থেকে এসেছো, অথচ
বাইরে থেকে এসেই হুট করে ঢুকে পড়ছো। দ্বিতীয় পুরুষ কি বলছে তখন, আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো। বলছে তখন দ্বিতীয় পুরুষের আগমন হয়েছে এবং দ্বিতীয় পুরুষ বলছে যে আমি তো এখানে আগে থেকেই দাঁড়িয়েছিলাম, আপনি কেন ফালতু আমাকে এই সমস্ত কথা বলছেন যে আমি এখানে দাঁড়িয়েছিলাম না, আমি অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়েছিলাম। তখন কি হবে, তাই বলছে যে জিজ্ঞেস করুন না আশেপাশের মানুষদেরকে, জিজ্ঞেস করুন যে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কিনা। অর্থাৎ অযথা এরকম কথা বলছেন, কথাটা কিন্তু নেওয়া যাচ্ছে না। মানে কি বলছে না, হট করে সিভিক ভলেন্টিয়ারটা এমন একটা কথা বলেছে যেটা কিন্তু নেওয়ার মতোই নয় এবং অযথা একটা অপ্রাসঙ্গিক কথা। যারা হয়তো 1 ঘন্টা ধরে, তোমাদেরকে যেটা এক্ষুনি বোঝালাম, 1 ঘন্টা ধরে পুজোর লাইনে দাঁড়িয়ে থাকার পর যদি কেউ বলে যে আপনি লাইনে দাঁড়িয়ে নেই, তখন যেমনটা কষ্ট হয় ঠিক সেরকমই কিন্তু অযথা কথা এখানে বলছে যে আপনি দাঁড়িয়েছিলেন, তাহলে আপনার আশেপাশের মানুষরা সাক্ষী থাকবে যে সে এখানে ছিল কি ছিল না। তাই তখন সে বলে যে জিজ্ঞেস করুন, আপনার আশেপাশের মানুষকে জিজ্ঞেস করুন যে এখানে আমি দাঁড়িয়েছিলাম কি ছিলাম না। তখন তৃতীয় পুরুষের এখানে কিন্তু এন্ট্রি হচ্ছে। বলছে হ্যাঁ ও এখানেই দাঁড়িয়েছিল, ছেড়ে দিন ওকে। অর্থাৎ বলছে হ্যাঁ ও তো এখানে দাঁড়িয়েছিল এতক্ষণ ধরে, আপনি ওকে ছেড়ে দিন, আপনি কেন ওকে ধরে রাখছেন। দ্বিতীয় পুরুষ তখন বলছে সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কি না ছিলাম না। আচ্ছা তো জুলুম দেখি কি করি এখন। মানে বলছে যে সেই 5টা থেকে, দ্বিতীয় পুরুষের তখন সংলাপ দেখা যাচ্ছে যে দ্বিতীয় পুরুষ বলছে সেই ভোর 5টা থেকে আমি দাঁড়িয়ে আছি, একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন হঠাৎ করে বললে হবে যে আমি এখানে দাঁড়িয়েছিলাম না। আপনাদের তো আচ্ছা জুলুম, আচ্ছা আপনাদের মানে জুলুম মানে জবরদস্তি করা, অর্থাৎ কি বলবো, যেটাতে কোনো ন্যায্য কিছু নেই সেই জিনিসটাকে জুলুম বলা হয়। তো আপনাদের ভালোই তো জুলুম করছেন যে আমি এখানে দাঁড়িয়েছিলাম না বললেই হলো। তখন সিভিক ভলেন্টিয়ার বলছেন যে কি করি এখন, কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে, কেন ছেড়ে দিয়েছিলেন লাইন। অর্থাৎ বলছে যে এখন কি তাহলে আমি আপনাকে করব, আপনি যে এতক্ষণ ধরে লাইন ধরে নিলে হঠাৎ করে লাইনের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখন আপনাকে কি করব, কে বলেছিল আপনাকে লাইনের বাইরে যেতে, কেন ছেড়েছিলেন লাইনটা, অর্থাৎ আপনি লাইন থেকে কেন বেরিয়ে গেছিলেন। দ্বিতীয় পুরুষ বলছে কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি। অর্থাৎ আমি কেন লাইন থেকে বেরোবো, আমি কেন লাইন থেকে ঢুকবো, সেটা কি আপনাকে কৈফিয়ত দিতে হবে। সেই 5টা থেকে এতক্ষণ 12টা অবধি দাঁড়িয়ে আছি, তা আমার কি একটু রেস্টের প্রয়োজন নেই, আমি কি একটু মানে সরতেও পারি না, সেটার কৈফিয়ত আপনাকে কেন আমি দিতে যাব। তখন সিভিক ভলেন্টিয়ার বলছে, সিভিক গার্ড বলছে তা হবে না, কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না, কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল, এই খবরদার। অর্থাৎ বলছে যে আপনাকে কৈফিয়ত সেটা দিতে হবে না, যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল হঠাৎ করে বেরিয়ে গেলেন, আবার আপনার মর্জি মতো কাজ করলেন, সেই মর্জি মতো কাজ কি এখানে চলবে। কোথাকার লোক কোথা থেকে এসে ভিড়ে বলছে যে কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না। অর্থাৎ কোন জায়গাকার লোক, আপনি কোত্থেকে এসে হঠাৎ করে এই লাইনে ঢুকে পড়লেন, কেন এবং আগে থেকে সেরে আসতে কি হয়েছিল সেটা জানতে হবে না, এই খবরদার। মানে এই সমস্ত কথা কিন্তু একদম বলবেন না, খবরদার করছে। সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল। কি বলছে আবার হঠাৎ করে, কিন্তু অন্যদিকে সে হট করে গিয়ে কিন্তু কথাটা বলেই দ্বিতীয় পুরুষকে বলে হট করে কিন্তু সেখান থেকে প্রস্থান করে দিল। গিয়ে ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের ওপর চপেটাঘাত করে বসেছে। অর্থাৎ কি করছে, যে হঠাৎ করে সেখান থেকে ছুটে বেড়ালো এবং মানে দেখা যাচ্ছে যে তাদের যে একটা উগ্র মানে স্বভাব, সেই স্বভাবটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। হট করে একটা দুস্থ লোক, মানে দুস্থ চেহারার লোক, মানে হয়তো খাওয়া দাওয়া করেনি অনেকদিন ধরে, একদম ঝিঝরি কানা, মানে যেটাকে বলে না একদম দুস্থ হয়ে আছে, শরীরে কোনো মাংস কোনো কিছু নেই, হট করে গালের ওপর চপেটাঘাত করে হঠাৎ করে থাপ্পড় বসিয়ে দিল। সিভিক গার্ড বলছে চালাকি পেয়েছো, লুটের মাল না, বারবার ঢুকছে বেরোচ্ছে ঢুকছে, মামার বাড়ির আবদার আর কি।
কোথায় চাল জমা করছে দেখাবে চলো, কোথায় চাল জমা করেছো দেখাবে চলো, তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। অর্থাৎ হট করে সিভিক ভলেন্টিয়ার কি করলো, তার সাথে কথা বলতে বলতে দেখলো দূরে কিছু একটা ঘটছে, তো হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে গেল। চালাকি পেয়েছো, মানে মানে খবরদারি করছে যে তুমি কি একদম চালাকির কাজ পেয়েছো, এটা লুটের মাল নাকি, মানে হরিণ লুট যেটাকে বলে না, লুট করে দিলে সবাই সেটা তাড়াতাড়ি করে নিতে যায়, তো সেটা কি লুটের মাল পেয়েছো, যে বারবার ঢুকছো আর বেরোচ্ছো, বারবার কি করছে, একবার লাইনে ঢুকছে চাল নিচ্ছে আবার বেরোচ্ছে আবার ঢুকছে, হয়তো এইরকম কোনো কাণ্ড কারখানা ঘটছে। তো সিভিক ভলেন্টিয়াররা কি করছে, অত্যন্ত তীক্ষ্ণতার সাহায্যে কিন্তু লাইনটা মেনটেন করছে, এবং লাইনে একটু যদি অদল বদল কিছু দেখছে সেখানে কিন্তু গিয়ে তারা খবরদারি করছে। তো বলছে বারবার ঢুকছো আর বেরোচ্ছ, মামার বাড়ির আবদার আর কি, মানে মামার বাড়িতে তুমি আবদার পেয়েছো, মামার বাড়ির আবদার পেয়েছো, যখন খুশি ঢুকবে চাল নিবে আবার বেরিয়ে যাবে, কোথায় চাল জমা করছো দেখাবে চলো। অর্থাৎ এতক্ষণ ধরে কোথায় চাল জমা করেছো সেটা আমাকে এক্ষুনি দেখাবা, চলো চলো দেখাবা, যে বারবার ঢুকছো বেরোচ্ছো চাল নিচ্ছ আর চলে যাচ্ছ, কোথায় এত চাল জমা রাখছো জমিয়ে রাখছো সেটা আমাকে দেখাবা, তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও তোমাকে আমি পুলিশে দেবো। অর্থাৎ তাদের কিন্তু খবরদারিটা এখানে পরিস্ফুটিত হচ্ছে। তো আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হলো, পরেরটুকুনি আমরা পরের দিন পড়বো।